ক্ষমতাকে প্রশ্ন করা কিংবা জবাবদিহিতামূলক প্রশ্ন করা হচ্ছে সাংবাদিকদের কাজ। সেই প্রশ্নের জায়গা থেকে যদি মনে হয় যে কোনো সাংবাদিক হয়তো বা পেশাদারিত্বের মতো আচরণ করেনি, এরকম যদি মনেও হয়ে থাকে, সেই ক্ষেত্রে আসলে একেবারে চাকরিচ্যুত করার বিষয়টি কি অতিরঞ্জিত মনে করছেন কিনা? এমন ধরনের কোনো জিনিস থাকে যেটা বাঞ্ছিত নয়, এমন যদি থাকেও তারপরও এই প্রশ্ন করার অধিকারকে আপনার রাখতে হবে। কারণ তা না হলে আমরা কি দেখবো যে খালি আপনার রাজনৈতিক দল বদল হলো, যে আওয়ামী লীগের বদলে আজকে আছে যে সরকার, হ্যাঁ, তারপরে আবার নতুন সরকার আসবে, কিন্তু শুধুমাত্র প্রশ্ন করার অপরাধে কারো যদি চাকরি যায়, সেখানে আমি বলবো তাহলে সেটা সম্পূর্ণই ব্যর্থ। সাংবাদিকরাও যে একেবারে খুব খুব ভালো লোক বা তারা সবসময় খুব সুন্দরভাবে প্রশ্ন করবে এমন তো নয়। অনেক সময় তারাও হয়তো অশোভন ভাবে বা আজে বাজে ভাবে প্রশ্ন করতেই পারে। তবে এই গভর্নমেন্টের প্রতি আমি কি বলবো, এখন আমি অনেকটা মানে হোপলেস হয়ে গেছি বলা যায় আর কি। এই গভর্নমেন্টটা আপনার একটা ইলেকশন দিয়ে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে গেলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। ক্ষমতাকে প্রশ্ন করা কিংবা জবাবদিহিতামূলক প্রশ্ন করা হচ্ছে সাংবাদিকদের কাজ। সেই প্রশ্নের জায়গা থেকে যদি মনে হয় যে কোনো সাংবাদিক হয়তো বা পেশাদারিত্বের মতো আচরণ করেনি, কিংবা তার প্রশ্নে তার বডি ল্যাঙ্গুয়েজে হয়তো বা যেই নমনীয়তা থাকা কিংবা পেশাদারিত্বের বিষয় ছিল সেটি হয়তো বা নেই, এরকম যদি মনেও হয়ে থাকে, সেই ক্ষেত্রে আসলে একেবারে চাকরিচ্যুত করার বিষয়টি কি অতিরঞ্জিত মনে করছেন কিনা? আমরা 15 বছরে যে স্বৈরাচারের বিরুদ্ধে যে জুলাই আন্দোলন হলো, সেটার মূল কথা ছিল যে ক্ষমতা এভাবে করে কেউ কেন্দ্রীভূত করতে পারবে না, এবং যে ক্ষমতায় আসবে তাকে জনগণের প্রশ্ন করার অধিকার থাকবে। এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে যে সমস্ত সাংবাদিকরা প্রশ্ন করেছেন, সে প্রশ্নে যদি কোনো এমন ধরনের কোনো জিনিস থাকে যেটা বাঞ্ছিত নয়, এমন যদি থাকেও তারপরও এই প্রশ্ন করার অধিকারকে আপনার রাখতে হবে। কারণ তা না হলে আমরা কি দেখবো যে খালি আপনার রাজনৈতিক দল বদল হলো, যে আওয়ামী লীগের বদলে আজকে আছে যে সরকার, হ্যাঁ, তারপরে আবার নতুন সরকার আসবে, কিন্তু আসল যে বদলটা, যেটা হচ্ছে আমরা চাই মূল্যবোধের বদল, সেইটার আমরা কোনো বদল দেখবো না। তাহলে আর এত রক্তক্ষরণ, এত স্যাক্রিফাইস, এগুলো করে লাভ কি হলো? আমার কাছে মনে হয় যে কোনো জিনিস নিয়ে, যে কোনো বিষয় নিয়ে আপনার সাংবাদিকদের এবং জনগণের, যে সরকারের ক্ষমতায় আসীন আছে, তাদেরকে প্রশ্ন করার অধিকার আছে। এবং সেই প্রশ্ন তাদের কাছে খারাপ লাগতে পারে, বা সেই প্রশ্নে যদি কোনো আপত্তিজনক দিকও থাকে, সেটা নিয়ে পর্যালোচনা পারে, বা আপনার যেই চ্যানেল থেকে এসছে সেই চ্যানেল আপনার কোনো মানে ঠিক করতে পারে যে তাদের নীতি, যে কিভাবে করে এই প্রশ্নগুলো করা যাবে, কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না। কিন্তু শুধুমাত্র প্রশ্ন করার অপরাধে কারো যদি চাকরি যায়, তাহলে আমি বলবো যে কারণে জুলাই অগাস্টের আন্দোলন হয়েছিল, যেই স্বৈরাচার থেকে মুক্ত হয়ে আমরা যেই এমন একটা কালচার চাচ্ছিলাম, এমন একটা টলারেন্স এবং অ্যাকাউন্টেবিলিটি থাকবে গভর্নমেন্টে, সেখানে আমি বলবো তাহলে সেটা সম্পূর্ণই ব্যর্থ। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স JRA ফেসবুক পেজ থেকে পোস্ট দেয়া হয়েছে যে এই 3 সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে মার্চ টু দীপ্ত টিভি, চ্যানেল আই, ATN বাংলা এক ধরনের হুমকি দেওয়া হয়েছে। একটি চ্যানেলের নীতি নির্ধারক গণমাধ্যমকে বলেছেন যে তাদের চ্যানেল ঘেরাও করার হুমকি ছিল, তিনি তার সেই কর্মীকে চাকরিচ্যুত করতে বাধ্য হয়েছেন। 3 জন সাংবাদিকের চাকরি যাওয়ার যে বিষয়টি, একদিকে তো এক ধরনের সমালোচনা তৈরি হয়েছে, অন্যান্য সংবাদ মাধ্যম কিংবা সংবাদ কর্মীদের জন্য কি একটা বার্তা দেয়া হলো কিনা যে আসলে ভিন্ন মতের কোনো প্রশ্ন করা যাবে না, এরকম? না, সেটা ছাড়া তো আমরা আর অন্য কিছু বুঝতে পারছি না। আপনার এই যে মব কালচারটা শুরু হয়েছে, এটা তো সেই মব কালচারেরই একটা অংশ। তার মানে এদেরকে যদি আপনার ফায়ার না করা হয়, তাহলে আমরা এই টিভি স্টেশন গুলো ঘেরাও করবো, হয়তো ওগুলো জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, ওটা শেষ হয়ে যাবে। সেই ভয় তো তারা এই সাংবাদিক গুলোকে করেছে। এই ডক্টর মোমেন যেমন বললেন যে অনেক সময় অনেক প্রশ্ন বিব্রতকর হয়, মানে সৌজন্যমূলক হয় না, অনেক ধরনের প্রশ্ন আসতেই পারে। সাংবাদিকরাও যে একেবারে খুব খুব ভালো লোক বা তারা সবসময় খুব সুন্দরভাবে প্রশ্ন করবে এমন তো নয়। অনেক সময় তারাও হয়তো
অশোভন ভাবে বা আজে বাজে ভাবে প্রশ্ন করতেই পারে। হ্যাঁ, এগুলো যেমন ডক্টর মোহন বলেন, এগুলো সমালোচনা হতে পারে, এগুলো নিয়ে লেখালেখি হতে পারে, কিন্তু এই যে আক্রমণ করার যে একটা কালচার, আমাদের ভালো না লাগলে, আমাদের প্রশ্নগুলো ভালো না লাগলে যে আমরা আক্রমণ করবো। এবং এই গভর্নমেন্টের তরফ থেকে হয়তো তাদের যে সমর্থিত যে ছাত্র সংগঠনগুলো আছে তারাই তো এই সমস্ত করে। তো ব্যাপার হলো এগুলো তো সেই 5ই আগস্ট থেকেই শুরু হয়েছে, সেই বিপ্লবের পর থেকেই শুরু হয়েছে। আমরা আশা করছিলাম যে আস্তে আস্তে এর একটা মানে শেষ হবে। আজ 8 মাস হয়ে গেল, কিন্তু এর কোনো দেখছি না, মানে এটা চলতেই আছে। আমি তো এখন বলবো যে আপনার হাসিনা গভর্নমেন্টের থেকে আমরা কি মানে কোনো চেঞ্জ পেয়েছি? আমি তো মনে হয় না যে আমি চেঞ্জ যদি পেয়ে থাকি, আমার তো মনে হয় যে থিংস হ্যাভ ওয়ার্সেন, মানে আরো খারাপের দিকে গেছে। হ্যাঁ, তো এগুলোর একটা মানে শেষ পরিণত হওয়া উচিত। তা না হলে আমরা মানে এই বিপ্লবটা কেন হলো, এই সরকারটা চেঞ্জ হলো কি কারণে চেঞ্জ হলো, এর একটা সমাধান হওয়া উচিত। তা না হলে তো আমরা দেশটা আমি জানি না কোন দিকে যাচ্ছে। তবে এই গভর্নমেন্টের প্রতি আমি কি বলবো, এখন আমি অনেকটা মানে হোপলেস হয়ে গেছি বলা যায় আর কি। এই গভর্নমেন্টটা আপনার একটা ইলেকশন দিয়ে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে গেলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। কারণ এগুলো তো চলতেই। আপনি দেখেন এই যে আর একটা খবর আছে, এর সাথে তো আপনার দেশের মধ্যে এই সাংবাদিকদের এই করেছে, তাদেরকে ফায়ার করা হয়েছে, এতে তো দেশের সার্বভৌমত্ব নষ্টের কোনো সম্ভাবনা নেই। কিন্তু আরেকটা বড় খবর এটা হচ্ছে যে মায়ানমারের যে রাখাইন প্রদেশকে ওখানে একটা আপনার যে করিডোর দেওয়ার একটা সম্মতি দিয়েছে। হ্যাঁ, দেখেন এটার কথা চিন্তা করলে তো আমি তো একটু মানে অনেকটা মনে হয় যে আমরা বোধহয় যে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়তাম। হ্যাঁ, আমার তো মনে হয় না যে বাংলাদেশ এমন একটা দেশ না, এমন শক্তিশালী দেশ না, এমন বড় দেশ না, যার আশেপাশে অনেকগুলো বড় দেশ আছে, তাদের এই করিডোর দেওয়ার মতো একটা সিদ্ধান্ত এত হঠাৎ করে নেওয়া, এটা সমীচিত হয়েছে। এটা আমার মনে হয় আমরা এই যে একটা কনফ্লিক্টের মধ্যে জড়িয়ে পড়লাম। তো ব্যাপার হলো এই গভর্নমেন্ট যতগুলোই ডিসিশন নিচ্ছে, আপনার এই আভ্যন্তরীণ যে ডিসিশন গুলো বা বাইরের এইগুলো, আমি তো দেখছি না যে খুব সুন্দরভাবে চালাতে পারছে তারা, whether internally or externally। এদিকে আমাদের একটু খেয়াল রাখা দরকার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।